স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে কেন্দ্রে কেন্দ্রে ভিড়। রাজধানীতে আজ দেয়া হচ্ছে প্রায় 40,000 ডোজ। আমরা প্রথম দিকে টিকা পেয়ে যাচ্ছি, আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা ভালো মতো ক্লাস করতে পারবো, দেশের করোনা সংক্রমণ কমে যাবে। কুমিল্লার ঘটনায় গ্রেফতার ইকবাল মানসিক ভারসাম্যহীন নয় বলছে সিআইডি। মাস্টারমাইন্ডদের খোঁজ নেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক হামলার সময় ব্যবস্থা নেয়নি তৃণমূল আওয়ামী লীগ, ক্ষোভ কাদেরের। ধর্মীয় অনুষ্ঠানেও বাধা দেওয়ার অভিযোগ আমির খসরুর। চট্টগ্রামের উত্তর কাকচল্লিতে গ্যাসের চুলা থেকে আগুন, একই পরিবারের 6 জন দগ্ধ, 5 জনের অবস্থা আশঙ্কাজনক। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে, কপ সম্মেলনে প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় 4 দফা প্রস্তাব। অস্থিরতা কাটেনি পুঁজিবাজারে। সিন্ডিকেটের কারসাজি, ধারণা বিনিয়োগকারীদের। নিয়ন্ত্রক সংস্থাকে আরও তৎপর হবার আহ্বান। বিশ্বকাপে বিকেলে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। শেষ 2 ম্যাচ জিতে ইতিহাস গড়তে চান কোচ ডোমিঙ্গো। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। দ্বিতীয় দিনের মতো চলছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। সরঞ্জাম না পৌঁছায় 1 ঘন্টা দেরিতে শুরু হয় ভ্যাকসিন দেয়া। শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। অবশ্য নির্ধারিত সময়ের আগে থেকেই কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। গতকাল একটি কেন্দ্রে উদ্বোধনের পর আজ থেকে রাজধানীর 8টিতে টিকা দেওয়া হচ্ছে। প্রতি কেন্দ্রে দিনে 5,000 করে মোট 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র না থাকায় জন্ম সনদ দিয়েই শিক্ষার্থীরা ভ্যাকসিন নিতে পারছে। স্কুলে টিকা কার্যক্রম শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা টিকা নিতে পারায় বেশ উচ্ছ্বসিত তারা। মনে হয়েছিল যে ব্যথা লাগবে, কিন্তু এখন তেমন কিছুই না। মনে কিছু হচ্ছে না, ভ্যাকসিন দিচ্ছি, নতুন একটা এক্সপিরিয়েন্স, ভালোই লাগছে। ভালো, কারণ টিকা দিচ্ছে, আমরা পাচ্ছি, সেদিক দিয়েও একটা খুশি যে করোনা থেকে অ্যাটলিস্ট একটু সেফ থাকতে পারবো। রেজিস্ট্রেশন করছি, আর কোনো ঝামেলা হয়নি। আমাদের এখানে আমরা 25টা বুথ রেডি করেছিলাম, কিন্তু আজকে 10টা বুথে টিকা কার্যক্রম চলছে। আজকে 2350 জন শিক্ষার্থী টিকা নেবে। এ বিষয়ে আরো জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই যাচ্ছি মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শিক্ষার্থীদের কি কোনো অবজারভেশনে রাখা হচ্ছে? ব্যথা বা কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা? লোপা, আমরা এখন পর্যন্ত এমন কোনো তথ্য বা নজির পাইনি। বেশি কোনো রিয়াকশন শিক্ষার্থীদের এখন পর্যন্ত দেখা যায়নি। তবে একজন শিক্ষার্থী অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার কারণেই তার কিছু অচেতন হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছিল, যদিও সেটা 5 থেকে 10 মিনিট পরে আবার সে স্বাভাবিক এবং সুস্থ হয়ে যায়। এখন পর্যন্ত বলা যায় যে প্রায় 3টি স্কুলের শিক্ষার্থীরা এই কেন্দ্র থেকে টিকা নিচ্ছে এবং বর্তমানে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখানে টিকা নিতে এসেছে এবং অন্য একটি অংশে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিচ্ছে। সকালবেলা আমরা দেখেছি যে সরঞ্জাম পৌঁছাতে একটু দেরি হওয়ায় 10:30টার দিকে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয় এবং তারপর থেকেই মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজের 668 জন শিক্ষার্থী টিকা নিয়েছে এবং এর পরবর্তীতেই সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 642 জন শিক্ষার্থী টিকা গ্রহণ করে। এরপরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু একে একে আসতে শুরু করেছে এবং তাদের টিকা সংগ্রহ করছে। সবচেয়ে বড় যে বিষয়, যে শিক্ষার্থীরা কিন্তু বেশ প্রফুল্ল চিত্তে তাদের টিকা সংগ্রহ করছে এবং তারা বড় যে কথাটি বলছে সেটি হচ্ছে যে তাদের একটা শঙ্কা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম স্বাভাবিক করে তোলার জন্য টিকার আসলে কোনো বিকল্প ছিল না এবং সেই দাবিটি অথবা তাদের সেই সংখ্যাটি এখন দূর হয়ে যাচ্ছে এবং তারা প্রফুল্ল চিত্তেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে যারা এই মুহূর্তে এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে তাদের এই টিকা কার্যক্রম সম্পন্ন হওয়াতে তারা বেশ প্রফুল্ল।
লোপা। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার উত্তরার সাউথ ব্রিজ স্কুলে লামিয়া তিথির কাছে যাচ্ছি। তিথি, কত সময় লাগছে টিকা দিতে এবং টিকা গ্রহণের পর শিক্ষার্থীরা কি বলছে? লোপা, আমি এখন উত্তরা সাউথ ব্রিজ স্কুলে আছি। আমি যদি একটু আমার পেছনের পরিবেশটা দেখাতে চাই তাহলে দেখতে পাবেন যে এখানে মাইলস্টোন ও উত্তরা হাই স্কুলের শিক্ষার্থীরা এখন পর্যন্ত টিকার জন্য অপেক্ষা করছে। বলতে গেলে সকাল থেকে আমি যে দুটো কেন্দ্রেতে ছিলাম সব জায়গাতেই হচ্ছে টিকা আসতে দেরি হওয়ায় কার্যক্রম কিছুটা পিছিয়ে গেছে। যেমন এখানেও হচ্ছে টিকা এসেছে আপনার 10:30টার পরের থেকে এবং তাদের টিকা প্রয়োগ শুরু করা হয়েছে 11টা থেকে। সেই কারণে বলতে গেলে এখন টিকা কার্যক্রম ধীরগতিই চলছে। তার একই সাথে হচ্ছে সকাল থেকে হচ্ছে উত্তরা হাই স্কুল, সাউথ ব্রিজ, মাইলস্টোন এদেরকেই টিকাটা দেওয়া হচ্ছে। আজকে মোট 2066 জনকে টিকা দেওয়ার এদের টার্গেট রয়েছে এবং তারা 10টি বুথ থেকে এই টিকা কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। তারা বলছে যে বেলা 2টো পর্যন্ত তারা টিকা কার্যক্রম চালু রাখবে। আর যদি বলি যে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, সেই হিসেবে হচ্ছে শিক্ষার্থীরা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার পরে যখন টিকা পাচ্ছে তাদের প্রতিক্রিয়া ভালোই জানাচ্ছে। তারা অপেক্ষায় ছিল যে যেন টিকাটা কার্যক্রম তাড়াতাড়ি শেষ হয় এবং টিকা কার্যক্রমের মাধ্যমে তারা হচ্ছে পরবর্তীতে একদম যে ফুলদমে স্কুল খুলে যাবে সেই প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে এসএসসি, এইচএসসি, এসএসসি শিক্ষার্থীরা বিশেষ করে বলছে যে তাদের পড়ার গতি বা এগুলো সব তাদের ভালো হবে। আর যদি এখানে হচ্ছে দ্বিতীয় তলায় ছেলেদের টিকা দেওয়া হচ্ছে এবং তার পাশেই মেয়েদের টিকা দেওয়া হচ্ছে। মোট 2066 জনকে টিকা দেওয়া হবে। 2066 জনকে আজ মোট টিকা দেওয়া হবে। আপনি জানেন যে সরকারি নিয়ম অনুযায়ী কালকে বলা হয়েছিল যে প্রত্যেকটি কেন্দ্রে 5000 করে টিকা দেবে, কিন্তু সেই লক্ষ্য কিন্তু আজকের মতো পরিপূর্ণ করতে পারেনি। তিথি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লায় মণ্ডপকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নয় বলে জানিয়েছেন কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। দুপুরে নিজ কার্যালয়ে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, ইকবালকে প্রথমে কিছুটা এলোমেলো স্বভাবের মনে হলেও আসলে তা নয়। সে খুব চতুর এবং পরিকল্পনা করে মণ্ডপে কোরআন রাখার ঘটনা ঘটিয়েছে। বিশেষ পুলিশ সুপার আরও জানান, প্রথমে মণ্ডপ রেকি করে ইকবাল, পরে কোরআন শরীফ রেখেও মণ্ডপের উপর নজর রাখে, নিজে উস্কানিতে মদতও দেয়। বর্তমানে ইকবাল সহ 4 জন রয়েছে 5 দিনের রিমান্ডে। এর আগে তাদের একই মামলায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিকে ধর্মীয় ইস্যুতে উস্কানি দেওয়ার অভিযোগে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঘটনার মাস্টারমাইন্ড কারা তাও খতিয়ে দেখা হচ্ছে, জানান সিআইডি কর্মকর্তা। তো আমাদের সকলের ধারণা সে খুব সুচতুর এবং স্ট্রং বিলিফ সম্পন্ন একজন সুস্থ মস্তিষ্কের লোক। তার কথা শুনলে আপনারা নিজেরাও অবাক হবেন এবং তাকে ভবঘুরে বা ভারসাম্যহীন বলার সুযোগ নেই। সাম্প্রদায়িক সহিংসতার সময় সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়নি তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, যা দুঃখজনক। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, এমন ঘটনায় তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের ব্যর্থতা রয়েছে, প্রতিটি ঘটনাই সম্প্রীতি নষ্টের চেষ্টা বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন ও প্রতিবেশী দেশের সাথে সম্পর্কে ফাটল ধরাতেই এমন হামলা করেছে। এমন আরো ঘটনার আশঙ্কা করেন তিনি। এতগুলো পূজা মণ্ডপ চৌমুনিতে, আপনারা কেন সতর্ক হলেন না? ভোট আসলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়া কান্না করি, হিন্দু দরদ দেখাই, হিন্দুদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? ধর্মীয় অনুষ্ঠানেও বাধা দিচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সামাজিক বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশের মানুষের সব স্বাধীনতা কেড়ে নিয়ে এখন ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজনেও বাধা দিচ্ছে সরকার। আমির খসরু অভিযোগ করেন, বর্তমানে দুর্বৃত্তদের নিয়ে বিশেষ শাসন ব্যবস্থা চলছে, এটি কোনো রাজনৈতিক সরকার নয়। সাম্প্রদায়িক হামলার বিচার না করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সবার স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোন আলোচনায়ও বিএনপি যাবে না, কোন আলোচনায় যাবে না। কারণ আমরা আলোচনাও করেছি, বিগত দিনে অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার দিনের আলোর মতো। পাটুরিয়া ঘাটের কাছে পণ্যবাহী যানবাহন সহ ফেরিডুবির 6 দিনেও উদ্ধার করা যায়নি নৌযানটি। পাশাপাশি গতকাল থেকে ঘাটে যানবাহনের দীর্ঘ চাপ দেখা দিয়েছে। পাটুরিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। শাকিল, ফেরি উদ্ধারের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর ঘাটে আজ যানবাহনের চাপ কেমন দেখছেন? লোপা, ঘাটে যানবাহনের চাপ স্বাভাবিক একটু বেড়েছে, কারণ যে কয়েকটি ফেরি এখানে কার্যক্রম চালাচ্ছিল তাদের মধ্যে যেহেতু একটি ফেরি এর মধ্যে দুর্ঘটনা কবলিত হয়ে ডুবে গেছে, এই কারণে বাকি ফেরিগুলোর উপর কিন্তু চাপ বেড়েছে এবং ঘাটে অন্য দিনের চেয়েও একটু যানজটে তৈরি হয়েছে। কিন্তু এই ফেরি উদ্ধার যে তৎপরতা সেটি দৃশ্যমান খুব বেশি তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আজকে বিআইডব্লিউটি এর যে তদন্ত কমিটি তারা একটু আগে ফেরিটির অভ্যন্তরের এবং চারপাশে ঘুরে তারা দেখেছেন যে কিভাবে কোন পদ্ধতিতে এই ফেরিটি উদ্ধার কার্যক্রম তারা শুরু করবেন। যদিও এর মধ্যে মৌখিকভাবে চট্টগ্রাম ভিত্তিক জেনুইন এন্টারপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের বেশ কয়েকজন ডুবুরি সকাল থেকে এখানে কাজ করছেন এবং এখন পর্যন্ত তারা যে পদ্ধতিটি অবলম্বন করছেন সেটি প্রচলিত এবং সনাতন পদ্ধতি, যে ফেরির নিচে বালি সরিয়ে তারা সেখানে টিউব স্থাপন করবেন এবং তার মাধ্যমে ফেরিটিকে খানিকটা উপরে তোলার চেষ্টা করবেন এবং তারপরে তারা উদ্ধার করার চেষ্টা করবেন। কিন্তু সেটি আসলে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া এবং সেটি শেষ করতে যথেষ্ট সময়েরও প্রয়োজন হবে। তবে এর মধ্যে গতকাল থেকে হামজা উদ্ধার অভিযান অংশ নিয়েছিল এবং আজকে 20 মিনিট আগে আরেকটি উদ্ধারকারী যান রুস্তম এসে এখানে যোগ দিয়েছে। তবে যে ফেরিটি ডুবে গেছে সেটির যে ওজন বা সেটি উদ্ধার করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন, রুস্তম এবং হামজা দুটি যান উদ্ধারকারী যান কিন্তু একসঙ্গে মিলেও সেটি উদ্ধার করার মতো অবস্থায় যেতে পারবে না বলে বিশেষজ্ঞরা বলছেন। এবং এর আগের যে কয়েকটি লঞ্চ বা ফেরি দুর্ঘটনার ঘটনা ঘটেছে সবগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে উদ্ধার অভিযানের এই যে দীর্ঘ প্রক্রিয়া এবং দীর্ঘ বিলম্ব ঘটে এবং সে কারণে কিন্তু যে উদ্ধার অভিযানের যে সুনির্দিষ্ট লক্ষ্য সেটি আসলে অর্জিত হয় না। এবং এরই মধ্যে চট্টগ্রাম ভিত্তিক জেনুইন এন্টারপ্রাইজকে 2 কোটি টাকায় মৌখিকভাবে যে উদ্ধার কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে সেটি নিয়েও যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে আসলে এই বহু পুরাতন ফেরিটি যেটি ডুবে গেছে সেটি উদ্ধারে 2 কোটি টাকা খরচ করার পর আসলে এর থেকে যে অর্জিত সাফল্য সেটি আসলে বিআইডব্লিউটি কতটুকু অর্জন করতে পারবে সে নিয়ে একটু অনেকেই প্রশ্ন তুলছেন। এবং বারবার করে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা থেকে নৌযান এবং ফেরি লঞ্চকে উদ্ধার করার জন্য যে সক্ষমতার উদ্ধার যান প্রয়োজন সেটি এখন পর্যন্ত বিআইডব্লিউটি অর্জন করতে পারেনি, সেটি একটি বড় ধরনের ব্যর্থতা বলে তারা মনে করছেন। এবং এ ধরনের যান উদ্ধার করার জন্য সক্ষমতা অর্জন অতি দ্রুত প্রয়োজন, কারণ এখানে আসলে জীবন এবং তাদের যানবাহনের ক্ষয়ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে COP26 সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ রক্ষায় তুলে ধরেছেন 4 দফা প্রস্তাবনা। শিল্পোন্নত দেশগুলোর কাছে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দাবি করেন তিনি। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে মাহফুজ মিশুর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বিশ্বকে সুরক্ষার পথ খুঁজতে স্কটল্যান্ডের গ্লাসগোতে মিলিত হয়েছেন বিশ্ব নেতারা। ক্ষতিগ্রস্ত 48 দেশের শীর্ষ নেতা হিসেবে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্মেলনের উদ্বোধনী দিনেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শিল্পোন্নত দেশগুলোর কাছে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
Let me end with following 4 points. First, the major emitters must submit ambitious NDCs and implement those. Second, developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিজ দেশের বেশ কয়েকটি প্রকল্পের কথা তুলে ধরেন শেখ হাসিনা। জানান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে বাংলাদেশ। We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. এর আগে কমনওয়েলথ ফর ক্লাইমেট শীর্ষক আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। সিভিএফ সভাপতির ভাষণে ধনী দেশগুলোকে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী করেন শেখ হাসিনা। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে তাদের দায়িত্ব নেওয়ারও আহ্বান জানান তিনি। The major emitting countries need to fulfill their obligations to support us in our efforts to cope with the effects of climate change. প্রধানমন্ত্রী জানান, পরিবেশ বান্ধব ব্যবসা বাণিজ্যে অবদানের জন্য প্রতি বছর বঙ্গবন্ধু গ্রিন বিজনেস অ্যাওয়ার্ড দেবে কমনওয়েলথ। এতে অগ্রাধিকার পাবেন নারী ও তরুণরা। মূলত কার্বন নিঃসরণ কমানো আর ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সর্বাত্মক সহযোগিতা, এই দুই ইস্যুই ছিল শীর্ষ সম্মেলনের প্রধান উপজীব্য। সেই সম্মেলন অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্রিটেন কিংবা কানাডা কোনো দেশের সরকার প্রধানই সুস্পষ্ট বিরোধিতা করেননি। এখন দেখার বিষয়, যেসব বিষয়ে আলোচনা হলো তা কতখানি বাস্তবায়নে উদ্যোগী হয় ধনী দেশগুলো। আর তা না হলে যে বিশ্ব চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, সে কথা বিশ্ব নেতাদের আরেকবার স্মরণ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, গ্লাসগো, স্কটল্যান্ড। চট্টগ্রামে এক বাসায় গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটনায় একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সোমবার রাতে নগরীর উত্তর কাট্টুলি এলাকায় মরিয়ম ভিলা ভবনে দুর্ঘটনাটি ঘটায়। অগ্নিদগ্ধরা হল সাজেদা বেগম এবং তার 5 সন্তান শাহজাহান শেখ, দিলরুবা মাহিয়া আক্তার, জীবন শেখ ও স্বাধীন শেখ। গৃহকর্তা জামাল শেখ জানান, রাতে তিনি কর্মস্থলে ছিলেন, পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ 6 জনের মধ্যে 5 জনেরই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। ভবনের বাসিন্দারা জানান, গত 3 থেকে 4 দিন ধরে গ্যাস লাইন লিক হওয়ার বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে, কিন্তু ব্যবস্থা না নেয় এ দুর্ঘটনা বলে ক্ষোভ তাদের। এ বিষয়ে আরো জানবো, চট্টগ্রাম মেডিকেল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আহতদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? দুর্ঘটনার বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? লোপা, মূলত ভবন মালিকের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে এবং সবচেয়ে গুরুতর যে অভিযোগটি রয়েছে, মূলত একই ভবনের একই ফ্ল্যাটে গত বছরের নভেম্বরেও একই রকম ঘটনা ঘটে, অর্থাৎ গ্যাসের লিকেজ থেকে একটি বিস্ফোরণ হয় এবং ওই দুর্ঘটনায় মূলত 3 জন মারা গিয়েছিল এবং সেই ঘটনার বছর না যেতেই একই জায়গায় মূলত এই দুর্ঘটনাটি ঘটলো এবং একই ফ্ল্যাটে এক রুমে 6 জন পরিবারের সদস্যরা গল্প করছিলেন। সেখানে মূলত মশা মারার যে ব্যাটগুলো রয়েছে, সেই ব্যাট দিয়ে মশা মারতে গিয়ে যে স্পার্কটি হয়, আগুনের ফুলকি বের হয়, সেই আগুনের ফুলকি থেকেই মূলত আগুনটি লেগে যায় এবং ওই ঘরে যারা ছিল প্রত্যেকেই দগ্ধ হয়ে যায় এবং সবচেয়ে বেশি ওই বাড়ির যে গৃহকর্ত্রী মাজেদা বেগম, তিনি তার 85% পুড়ে গেছে। তার 3 সন্তান, 3 ছেলে এবং তার পুত্রবধূ শুধু তিনি বাথরুমে ছিলেন ওই সময়, তার অবস্থা কিছুটা ভালো, তার 7% পুড়ে গেছে এবং চিকিৎসকরা বলছেন প্রত্যেকের অবস্থাই খুবই আশঙ্কাজনক এবং তারা চেষ্টা করছেন যতটুকু পারা যায় তাদের রিকভার করার জন্য। তবে যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে, সেক্ষেত্রে এই ধরনের রোগীদের সাধারণত বাঁচানো সম্ভব হয় না বলে
বাঁচানো সম্ভব নয় বলে তারা যেটি বলছেন যে সাধারণত বাঁচানো সম্ভব হয় না, তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আমাদের যেটি কথা হয়েছে যে এই যে যারা জামাল শেখ তিনি যে অভিযোগটি করেছেন 2-3 দিন ধরে তাদেরকে গ্যাস লিকেজের কথা বলা হচ্ছে, এই অভিযোগটির প্রেক্ষিতে তারা বলছেন যে জামাল শেখ যদি থানায় অভিযোগ করে তাহলে ভবনের যে মালিক রয়েছে তার বিরুদ্ধে তারা মামলা নেবেন এবং তার বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাদক বিরোধী অভিযানের সময় তাজুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তুলকালাম হয়েছে রংপুরের হারাগাছে। পুলিশের পিটুনিতে মৃত্যু হয়েছে বলে দাবি করে ক্ষুব্ধ জনতা। যদিও মারা যাওয়া ব্যক্তিকে মাদকসেবী এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে দাবি করে পুলিশ। ক্ষুব্ধ জনতা পরে থানা ঘেরাও করে ভাঙচুর করে। এ ঘটনায় 2টি মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় হারাগাছ মেট্রোপলিটন পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালায় পৌরসভার দরদি স্কুলের পাশে। অভিযান চলার সময় মারা যান পাইকপাড়া এলাকার 52 বছর বয়সী তাজুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, পুলিশের আভিযানিক দল তাজুল ইসলামকে আটকের পর মারধর করে, এতে মৃত্যু হয় তার। এই দিক দিয়ে টান দিয়ে ধরছিল, টান দিয়ে ধরে এইটা দিয়ে মানে জাথা দিচ্ছে, জাথা দেওয়ার পর পরে মারা গেছে, পরে এরা হ্যান্ডকাপ পুলিশ নিয়ে চলে গেছে। টাকা দেয় নাই বিদায় ওনার মাথা নিয়ে ওয়ালে ইয়া করছে, মানে ধাক্কা দিচ্ছে। যখন ধাক্কা দিচ্ছে তখন কিন্তু ওই ওনার ব্রেনটা আঘাত লাগছে। এক একজনের মুখ থেকে এক এক রকম শুনতেছি। কেউ বলতেছে পুলিশের ঠ্যাঙ্গের ফাঁকে ঢুকায় কল্লা রাখছিল, কেউ বলতেছে দেওয়ালে ঢেকা লেগে মারা গেছে, কেউ বলতেছে তার হাতে মানে নিশাদ্রব্য জিনিস পুলিশেই দিয়ে দিয়েছে। অভিযোগ, মরদেহ নিয়ে যাবার সময় বাধা দেয় স্থানীয়রা। সে সময় পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। জনগণকে বিধ্বস্ত করিয়া লাশ নিয়ে গেছে, রাবার বুলেট ছড়ছে, ইয়ে করছে, জনগণের ক্ষতি হয়েছে। লাশের বগলে যখন ছিলাম, যখন ওরা ওভার বুলেট মারতেছে, আমরা ভয়ে লাশ থুয়ে পালাইছি। পুলিশের ভাষ্য, তাজুলকে মারপিট করা হয়নি। মারা যাওয়া ব্যক্তি নিয়মিত মাদকসেবী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। অভিযানের সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাজুলের, এমন দাবিও করে পুলিশ। ঘটনাস্থলে একজন মাদক সেবীকে পুলিশের মারার কোনো ধরনের কোনো রেকর্ড এই পর্যন্ত নাই, এবং সে লোকটি প্রকাশ্য দিবালোকে এখানে প্রত্যক্ষদর্শী ছিল। কাজেই এখানে অফেন, এটা স্বচ্ছ, কাজে এইটা এই ধরনের কোনো রকম ইনসিডেন্ট হওয়ার সুযোগ নেই। ভুল বোঝাবুঝি যাতে আমাদের মধ্যে না হয়, পুলিশ আমাদেরই লোক, আমাদেরই বন্ধু, আর তারা অবশ্যই আমাদের জন্য কাজ করে যাবে যাতে এটা সুষ্ঠু বিচার হয়। তারা অবশ্যই আমাকে প্রশাসন থেকে আশ্বস্ত করছে। এই ঘটনার পরপরই উত্তেজিত হয়ে ওঠে জনতা। তারা মিছিল নিয়ে হারাগাছ থানা ঘেরাও করে, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে। আহত হয় 5 পুলিশ সদস্য সহ প্রায় 20 জন। এদিকে তাজুল নিহতের ঘটনায় অপমৃত্যু এবং থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে পুঁজিবাজারে। এটিকে স্বাভাবিক হিসেবে দেখছেন না সাধারণ বিনিয়োগকারীরা। একটি চক্র বাজারকে নিয়ে খেলছে বলে মনে করেন তারা। সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট দেখা দিলে পুঁজিবাজার আগের অবস্থায় চলে যাবে বলেও মনে করেন তারা। তাই নিয়ন্ত্রক সংস্থাকে আরও তৎপর হবার দাবি তাদের। গেল কয়েক সপ্তাহ ধরেই অস্থিরতা চলছে পুঁজিবাজারে। বড় ধরনের ওঠানামা করছে সূচক। 3 সপ্তাহের ব্যবধানে প্রধান মূল্য সূচক প্রায় 400 পয়েন্ট কমে নেমে এসেছে 7000-এর নিচে। বিনিয়োগকারীরা বলছেন, স্বল্প মূলধনী কোম্পানির উপর ভর করে সূচক বৃদ্ধি অস্থিরতার মূল কারণ। নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতার সুযোগ নিয়ে একটি চক্র বাজারকে অস্থির করে তুলছে বলেও মনে করেন তারা। যে কারেকশনটা দেখছি এটা নর্মাল কারেকশন বলা যাচ্ছে না, এটা একটা সিন্ডিকেট পরিকল্পিতভাবে মার্কেটটাকে এই যে 5 থেকে 600 ইন্ডেক্সটা ফল করানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বর্তমান চেয়ারম্যানের সাথে সমন্বয়হীনতার কারণে বাজারের কিছু পেনিক এবং কুচুকরি মহল বাজারটারে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। ছোট বিনিয়োগকারী সারা জীবনই ওরা মাইর খাবে, আর বড় বিনিয়োগকারীরা লাভবান হবে। ওরা কষ্ট করে 2 লাখ 5 লাখ নিয়ে আসবে, আমাদের মতো 10 লাখ ইনভেস্ট করবে। আইসা দেখা গেছে 2টা কিনছে, নাই 2 লাখ 3 লাখ। পুঁজিবাজারের বর্তমান উত্থান পতনকে স্বাভাবিক হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরাও। এর ফলে অনেকেই আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে বলেও মনে করেন তারা। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকায় চলতি মাস থেকেই বাজার স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা মার্চেন্ট ব্যাংক নেতাদের। আসলে যে স্বাভাবিক আচরণ সেটা মনে হচ্ছে না।
বা সাধারণ বিনিয়োগকারী যারা, তাদের কিন্তু এটা কারসাজি না বা তাদের এটা অ্যাক্টিভিটিস না। তার মানে তাদের বাইরে যে গ্রুপটা মার্কেটকে নিয়ে মুভ করতেছে তাদের সত্যিকার অর্থে এই কাজটা হচ্ছে। তো এটার সাথে যেটা হচ্ছে সেটা হলো আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী তারা কিন্তু এক পর্যায়ে প্যানিক হয়ে যাচ্ছে। 2-3 দিন যদি সংশোধন হতো তাহলে স্বাভাবিকভাবে বিনিয়োগকারী নিত। এটা যেহেতু কয়েকদিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে, এখানে কিন্তু একটা অস্থিরতা বা প্যানিক তৈরি হয়েছে। তো এখন প্যানিক হয়ে যদি আপনি সেল করেন তাহলে আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি অনেকের, যারা হাই প্রাইসে কিনেছে। আমি মনে করি যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে আপনি কখনো লস দিয়ে বের হওয়ার দরকার নেই, আপনি একটু ধৈর্য ধারণ করলে সেই প্রাইসটা কিন্তু পাওয়া যায়। পুঁজিবাজারকে শক্তিশালী অবস্থানে নিতে সব নিয়ন্ত্রক সংস্থা একসাথে কাজ করছে বলেও জানান মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অর্থ পাচার মামলায় আটক ওয়ান্ডারার্স ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক জয়গোপাল সরকারকে পৃথক 4 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানি লন্ডারিং গুরুতর অপরাধ বিবেচনায় জামিন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মামলাগুলো আগামী 1 বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত 18 আগস্ট হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি SM মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জয়গোপাল সরকারকে পৃথক 4 মামলায় জামিন দেন। এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার আদালতে দেয়া 164 ধারায় জবানবন্দিতে জয়গোপালের নাম উঠে আসে। এরপর সিআইডি 2020 সালের 13 জুলাই লালবাগ থেকে গোপালকে গ্রেফতার করে। আজ সুপার 12 নিজেদের 4র্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে কোচ রাসেল ডোমিঙ্গোর ঘোষণা, শেষ 2 ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়তে চায় টাইগাররা। সাকিব না থাকায় বিশ্বমঞ্চে অভিষেক হতে পারে শামীম পাটোয়ারির। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। দুবাই থেকে শাহিন আলমের তোলা ছবিতে তাহমিদ অমিতের রিপোর্ট। মরুর বুকের প্রচণ্ড গরমে স্বস্তির পরশ দেয় পানি। শামীম শরীফুলরা সেই স্বস্তির খোঁজেই হয়তো বোতলে মুখ। তৃষ্ণা হয় মিটল, কিন্তু টাইগারদের হৃদয়ে যে মরুভূমি, সেখানে বৃষ্টি হবে কে, কিভাবে মিলবে মুক্তি? কঠিন সে প্রশ্ন আরও কঠিন হয়েছে সাকিবের বিদায়। সব কিছুই যেন বিপক্ষে। তাই তো প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জটা বড় হয়ে আসছে না টাইগারদের সামনে। ইতিহাস বলছে টি-20-র মূল মঞ্চে একটার বেশি ম্যাচ জিতেনি। আমাদের সামনে সুযোগ নতুন ইতিহাস লেখার। জানি সেমির স্বপ্ন নেই, কিন্তু তারপরও শতভাগ দিতে চাই। প্রোটিয়ারা ঠিকই অনুশীলন করেছে ম্যাচ ভেন্যু আবুধাবিতে, অথচ 2 দিন বিশ্রাম নিয়ে মাহমুদুল্লাহদের অনুশীলন কিনা দুবাইতে আইসিসি একাডেমিতে। প্রশ্ন আছে আরও, আইপিএল খেলে আসা সাকিব, মোস্তাফিজ দুজনেই কি ছিলেন বাড়তি ক্লান্ত? বায়ুবাবলে থাকাটা খুবই কঠিন, আমি নিজেও অনুভব করছি। ওরা দীর্ঘদিন বন্দী, তবে ক্লান্ত কিনা কোনো উত্তর দিতে চায় না, আর কাউকে এককভাবে দায় দিতে চায় না। জানি সমালোচনা হচ্ছে, র্যাঙ্কিংয়ের 11 থেকে 6 আসা সহজ ছিল না। আমাদের উচিত সামনের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করা। তবে সেই পরিকল্পনায় ডোমিঙ্গো থাকবেন কিনা সেটাও প্রশ্ন। বিশ্বকাপটা দেখিয়েছে ঘরের মাঠ আর আন্তর্জাতিক সার্কিটের পার্থক্য। তবে কে না জানে, একটা জয় হয়তো পানি ঢেলে দেবে সেই আগুনে। হাত ফসকে ক্যাচ পড়ছে, সেই সঙ্গে পড়ছে ম্যাচ। তবে এই ক্যাচ পড়ার সাথেও কিন্তু আরও বড় কিছু পড়ছে, সেটা হচ্ছে এই বাংলাদেশ দলটার সুর, তাল, লয়। তবে সব কিছুর প্রেসক্রিপশন কিন্তু একটাই, সেটা হচ্ছে জয়। সেই জয়টা মিলবে তো? তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ক্যাচ মিস তো ম্যাচ মিস, এমন দুর্ভাগ্যের তকমা বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পরিসংখ্যান বলছে টি-20 বিশ্বকাপে এই আসরেই 6 ম্যাচে 10 ক্যাচ মিস করেছে বাংলাদেশ। জেতা ম্যাচও হেরেছে মুশফিক রিয়াদরা। শুধু টি-20 বিশ্বকাপ নয়, গেল 4 বছরে 102 ম্যাচের 660টি ক্যাচের 124টি হাতছাড়া করেছে ক্রিকেটাররা। চলতি বিশ্বকাপের প্রথম 6 ম্যাচে 10টি ক্যাচের সুযোগ হাতছাড়া করে মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদরা। এখন পর্যন্ত 2 ক্যাচ মিসে এই তালিকার সবার উপরে লিটন ও শেখ মেহেদী। হাত ফসকেছে সাকিব, আফিফ, মুশফিক, রিয়াদ, তাসকিন, মোস্তাফিজের। যে মিসের খেসারত পুরো আসরে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। শুধু বিশ্বকাপ নয়, ক্যাচ মিসের মহড়া চলে আসছে আগে থেকেই।
গেল 4 বছরের পরিসংখ্যান বলছে 102 ম্যাচে বাংলাদেশের সামনে 660টি ক্যাচের সুযোগ এসেছে। তবে এর মধ্যে 626টি ক্যাচ নিয়েছেন মুশফিক সাকিবরা। সুযোগ হাতছাড়া হয়েছে 134টি ক্যাচের। ক্যাচ নেওয়ার হার 3.9, ক্যাচ মিসের শতকরা হার 20.3। এর মধ্যে 2021 সালে 33 ম্যাচে 229টি সুযোগ পায় বাংলাদেশ। তবে 182 ক্যাচের বিপরীতে 47টি সুযোগ হাতছাড়া করেছে তারা। চলতি মৌসুমে 3 ফরম্যাটের ক্রিকেটে 55 ক্যাচের সুযোগ হাতছাড়া করা শ্রীলঙ্কার পরই 47 ক্যাচ মিসে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ক্যাচ নেওয়া ও ছাড়া রেশিওতে শ্রীলঙ্কা ও ভারতের উপরে অবস্থান টাইগারদের। লম্বা এই সময়ে দলের সাথে কাজ করেছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে সুযোগ হাতছাড়া করার অভ্যেসটা বদলাতে পারেননি তিনি কিংবা ক্রিকেটাররা। এতে করে হাতছাড়া হয়েছে বহু ম্যাচ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ কভার করতে সংযুক্ত আরব আমিরাতে আছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। আমরা যাচ্ছি তার কাছে। অমিত, র্যাঙ্কিংয়ে 8 নম্বরে আসতে হলে টাইগারদের জন্য সমীকরণটা কি সেটি একটু বলবেন, আর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য কতটুকু প্রস্তুত আমাদের টাইগাররা? লোপা, আমি এখন আবুধাবি দুবাইয়ের মাঝামাঝি আছি। দুবাইতে ছিলাম আমরা, বাংলাদেশ টিমও ছিল। দুবাই আবুধাবি খেলা, প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে আমাদের, 2-2.5 ঘন্টা যাত্রী। আমরা সেই পথেই আছি, রাস্তাতে গাড়িতে আছি। যেটি বলছিলাম যে বাংলাদেশ টিমের সেমিফাইনাল ইকুয়েশন তো বলেছিলাম যে কাগজে কলে অনেক কঠিন কাজটা। ইংল্যান্ড গতকাল জিতেছে, একটু এগিয়েছে। ইংল্যান্ড সবগুলো ম্যাচে জিততে হবে, অস্ট্রেলিয়াকে সবগুলোই হারতে হবে। এছাড়া আরো কয়েকটা ইকুয়েশন আছে ছোট ছোট, যেমন ওয়েস্ট ইন্ডিজের হারার বিষয়টি, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে তারা জিততেই হবে আজকে, একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে। তারপর নেট রান রেটের বিষয়টা আসবে ইংল্যান্ডের সাথে, কারো পয়েন্ট যেন 6 না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ইংল্যান্ড বাদে, তাহলে হয়তো ইকুয়েশন। তবে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শেষ 2 ম্যাচ জিতলে 15 নভেম্বর হচ্ছে কাট অফ টাইম, অর্থাৎ এই বিশ্বকাপে 2 ফাইনালিস্ট ছাড়া বাকি 6 দল সরাসরি পরের বিশ্বকাপ খেলবে, অর্থাৎ এই 8 দল। বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে 9 নেমে গেছে, কিন্তু এই 2 ম্যাচের 2টো জিতলে খুব ভালো হয়, একটু জিতলেও সুযোগ থাকবে, অর্থাৎ পরের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবার জন্য এটা অনেক বড় ভূমিকা পায়। এটা হয়তো বাংলাদেশ টিম ভুলে গিয়েছিল, আমার মনে নেই, হয়তো বা জানা নেই তারা কিভাবে নিয়েছে পরিকল্পনা এই বিষয়টি। তবে নিশ্চয়ই তারা সিরিয়াসলি নেবে এই 2 ম্যাচ। আর বাংলাদেশ দলে একাদশের পরিবর্তনের তো সম্ভাবনা আছেই, সাকিব সম্ভাবনার পরিবর্তন করতে হবে, সাকিব যেহেতু নেই। শামীম পাটোয়ারির অভিষেক হতে যাচ্ছে সম্ভবত। আর আবুধাবির উইকেটটা কি রকম হয় তার উপর নির্ভর করবে নাসুম খেলবেন নাকি তাসকিন খেলবেন বা শরীফুল খেলবেন, এই পেসারদের উপর গুরুত্ব দেওয়া হবে না স্পিনার। এটা আবুধাবির উইকেটটা দেখে। বাংলাদেশ টিম তো আর আবুধাবিতে অনুশীলন করেনি, তারা দুবাইতে খেলেছে। দুবাইতে অনুশীলন করে তো আবুধাবির উইকেট জানা যাবে না। আজকে তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছায় গেছে, উইকেট দেখে ফেলেছে। দেখা যায় শেষ পর্যন্ত বাংলাদেশ জয়টা পায় কিনা আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেটার জন্য নিশ্চয় অপেক্ষা করে আছেন। অমিত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারের বিশ্বকাপের জন্য নিয়ম রক্ষার হলেও শেষ 2 ম্যাচ বাংলাদেশকে দাঁড় করিয়েছে ভিন্ন সমীকরণের মুখে। টি-20 র্যাঙ্কিংয়ের জটিল সমীকরণের মুখে এখন টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারালে সুযোগ থাকবে সেরা 8-এ থাকার, আর তাতেই মিলবে 2022 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। র্যাঙ্কিংয়ের এই সমীকরণে লড়াইটা হবে বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। শেষ 4 খেলার যে স্বপ্ন নিয়ে আরব আমিরাতে পা রেখেছিল বাংলাদেশ দল, সুপার 12-এ টানা 3 ম্যাচ হারে সে সম্ভাবনা কার্যত শেষ। ফলে নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে শেষ 2 ম্যাচ, যেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে বেঁধেছে নতুন বিপত্তি। ভিন্ন সমীকরণের মুখে এখন টাইগাররা। সমীকরণটা আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ নিয়ে, যেখানে সরাসরি সুপার 12 খেলতে বাংলাদেশকে থাকতে হবে টি-20 র্যাঙ্কিংয়ের সেরা 8-এ, আর সেটি আগামী 15 নভেম্বরের মধ্যে। আইসিসির নিয়ম অনুযায়ী এবারের 2 ফাইনালিস্ট সরাসরি খেলবে 2022 বিশ্বকাপে, যেখানে তাদের সঙ্গী হবে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার 12-এর অন্য 6 দল। সেই হিসেবে নিজেদের পরবর্তী 2 ম্যাচে জয় পেলে ভালো সম্ভাবনা আছে টাইগারদের। তবে একটিতে জিতলেও তাকে থাকতে হবে অন্য দলগুলোর রেজাল্টের দিকে, বিশেষ করে উইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের দিকে, কারণ র্যাঙ্কিংয়ে লড়াইটা হবে এই 4 দলের মধ্যে। বর্তমানে 234 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে 9ম স্থানে বাংলাদেশ, যেখানে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে 8ম স্থানে উইন্ডিজ। আর 230 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে আছে শ্রীলঙ্কা।
সপ্তম স্থানে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট 235। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকা খুব একটা কঠিন নয় টাইগারদের জন্য। আর তাতেই মিলবে 2022 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ। মুদ্রা বিন তারেক, যমুনা স্পোর্টস। দিনের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কাকে 26 রানে হারিয়েছে ইংল্যান্ড। জস বাটলারের ব্যাট থেকে আসা আসরের প্রথম সেঞ্চুরিতে 163 রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে 137 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ইংল্যান্ডের টানা তৃতীয় জয় ক্ষীণ হলেও কাগজে কলমে বেঁচে থাকলো বাংলাদেশের সেমিফাইনাল আশা। ইংল্যান্ডের ইনিংসের শেষ 3 বল বাকি। স্ট্রাইক এন্ডে 95 রানে জস বাটলার, বোলিংয়ে শ্রীলঙ্কান দুষ্মন্ত চামিরা। প্রথম 2 বলে কোনো রান নিলেন না বাটলার, অপেক্ষায় থাকলেন 6-এর। শেষ বলে মারলেনও 6। টি-20 বিশ্বকাপে তুলে নিলেন নিজের প্রথম সেঞ্চুরি, সেই সাথে হয়ে গেল এবারের আসরের প্রথম সেঞ্চুরিও। 67 বলে 6টি 6 আর 6-4-এ সাজানো ছিল বাটলারের অপরাজিত 101 রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে 3 সংস্করণেই সেঞ্চুরি পাওয়া একমাত্র ব্যাটসম্যান তিনি। টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় ব্যাটসম্যানও তিনি। আর স্বল্প সংস্করণের বিশ্বকাপের ইতিহাসে এটি 9ম সেঞ্চুরি। সেই সাথে অধিনায়ক ইয়ন মর্গানের 40 রানে ভর করে শ্রীলঙ্কাকে 164 রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে 34 রানের মধ্যে পাথুম নিশাঙ্কা, জারেদ আসালাঙ্কা ও কুশাল পেরেরা ফিরলে চাপে পড়ে শ্রীলঙ্কা। সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি দাসুন সানাকা আর ওয়ানিন্দু হাসারাঙ্গা। সানাকা 26 আর হাসারাঙ্গা ফেরেন 34 রান করে। আর তাতেই নিশ্চিত হয় ইংল্যান্ডের টানা তৃতীয় জয়, যে জয়ে কাগজে কলমে ক্ষীণ হলেও এখনো বেঁচে আছে বাংলাদেশের সেমিফাইনাল আশা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সাইফুদ্দিন রবিন। সঙ্গেই থাকুন।